নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। অভয়াকাণ্ডে আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা যার উপর ঘটেছিল, সেই ঘটনাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার দিন 3 পুলিশ কর্তাকে সাসপেন্ড করেছেন। কেন সাসপেন্ড করেছে সে বিষয়ে আমি আসবো, মুখ্যমন্ত্রী যা যা বলেছেন এবং এরপরে যে এই ধরনের সাসপেনশন বা কিছু হলে সেগুলোর ফেট কি হতে পারে সেই নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এবং একই সঙ্গে আলোচনা করব যে এই যে আমি যে থাম্বনেলটা করেছি যে কান টেনে মাথাটা আনতে পারিনি সিবিআই এসছিল, যাদেরকে আজকে সাসপেন্ড করা হয়েছিল তাদের একটা কানেকশন সিবিআই খোঁজার চেষ্টা করেছিল তদন্ত করতে গিয়ে, কিন্তু 20 মাসও তারা সফল হয়নি। কেন হয়নি সে বিষয়টা তো আপনাদের সামনে আলোচনা করব। তো যা আসছি প্রতিবেদনে বিস্তারিত আলোচনার জন্য, তার আগে আপনাদের কাছে অনুরোধ যে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বলছি যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অল অপশন বাটনটি চাপুন, বেল আইকনটি চাপুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেতে পারেন। আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি একটু ভিডিও করার ব্যাপারে উৎসাহিত হই। তো আসছি যে শুক্রবার দিন নবান্নে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে 3 পুলিশ কর্তা যখন অভয়ার ঘটনা ঘটে বা আরজি করের এই মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে, তখন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ আরজি কর হাসপাতালটা যে এলাকাতে পড়েছে অভিষেক গুপ্তা, তাদেরকে 3 জনকে সাসপেন্ড করা হয়েছে। তারা এখন কেউই আর সেই পদে নেই, তাদেরকে অনেকদিন আগেই সরিয়ে দেওয়া হয়েছিল আন্দোলনরত চিকিৎসকদের দাবি অনুযায়ী। তো এই সাসপেনশনের পরে তিনি জানিয়েছেন, সাসপেনশনের কথা ঘোষণা করার পর তিনি জানিয়েছেন যে তাদেরকে যে বিভাগীয় তদন্ত তাদের বিরুদ্ধে হবে। সাসপেনশন তো একটা পদ্ধতি, সাসপেন্ড করে দেওয়া, তারা যে পদে আছে সেই পদে তারা আর কাজ করতে পারবে না, তারা সাসপেন্ডেড হয়ে থাকবে এবং তারপরে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করবেন। চিফ সেক্রেটারি ইনস্ট্রাকশনে হোম সেক্রেটারি করবেন, কারণ এরা বিনীত গোয়েল ডিজি র্যাঙ্কের অফিসার, অন্যরা একজন ডিআইজি, একজন এসপি র্যাঙ্কের অফিসার রয়েছেন। তো যেটা তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা যে ভিকটিম ফ্যামিলিকে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, যে সংগঠিতভাবে প্রেস কনফারেন্স করা হয়েছে কম্পিটেন্ট অথরিটির পারমিশন ছাড়াই, অর্গানাইজড হয়েতে, এবং মিসহ্যান্ডেল হয়েছে, তদন্তটা সঠিকভাবে মামলা তদন্ত না করা, এই অভিযোগে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। তো আমি যেটা বলতে চাইছি যে এই ঘটনাটা যখন ঘটেছিল তখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিলেন। তিনি একাধিকবার মিডিয়ার সামনে দাবি করেছিলেন যে এই ঘটনাতে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, প্রাক্তন ওসি আর কি, তাকেও গ্রেপ্তার করতে হবে এবং একই সঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও গ্রেপ্তার করতে হবে, হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে সিবিআইকে, এটা তিনি বারে বারে দাবি করেছিলেন। এবং তার যেটা অভিযোগ ছিল যে বিনীত গোয়েলের নির্দেশেই অভিজিৎ মণ্ডল এখানে প্রমাণ লোপাটের কাজ করেছে, বা আমাদের সন্দীপ ঘোষ যিনি তৎকালীন ছিলেন, প্রিন্সিপাল ছিলেন আরজি কর কলেজ হাসপাতালের, তারা সব প্রমাণ লোপাট করেছেন। তাই সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়ে গিয়েছিলেন, অভিজিৎ মণ্ডল অ্যারেস্ট হয়েছে, কিন্তু বিনীত গোয়েলের অ্যারেস্টের ব্যাপারে শুভেন্দু অধিকারী বারে বারে দাবি করেছিলেন, কিন্তু সিবিআই তদন্ত করেছে। সিবিআই 2024 সালের 17 সেপ্টেম্বর অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে, তারপরের দিনই আবার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে, যদিও সন্দীপ ঘোষ আগেই অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়েছিল, দুর্নীতির মামলায়। কিন্তু এই খুন ও ধর্ষণের ঘটনা, এটাতে দুজনকেই সিবিআই হেফাজতে নেয়। তারপরে তাদের বিরুদ্ধে 3 মাস ধরে তদন্ত চলেছিল। তো তদন্ত চলাকালীন যখন তাদেরকে গ্রেপ্তার করে আদালতে আনা হয়েছিল, তখন বিচারক তাদের সিবিআই আইনজীবীদের বলেছিলেন, আপনারা ওনাদের বিরুদ্ধে যে অভিযোগ আনছেন, যে চার্জ আনছেন, সেগুলো সবই নেগলিজেন্সের অভিযোগ, গাফিলতির অভিযোগ। এই চার্জ দিয়ে কি আপনি প্রমাণ লোপাট বা অন্য কিছুর ব্যাপারে কোনো সাব্যস্ত করতে পারবেন? আর তা না হলে এগুলো কিন্তু সবই বেলেবেল সেকশন। এবং সিবিআই কিন্তু তাদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলার চার্জ এনেছিল, যাতে তারা আটকে যায়, বেল পাবে না। কিন্তু 3 মাসের পরেই যখন তারা চার্জশিট দিতে পারেনি সিবিআই কম চেষ্টা করেনি। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে বারে বারে এই খুন ও ধর্ষণের ঘটনা নিয়ে বারে বারে নানানভাবে জেরা করেছে, তাদের মোবাইল সমস্ত কিছু, সিসিটিভি সমস্ত কিছু তারা সার্চিং হয়েছে, দুজনের কথোপকথন,
টেক্সট নিয়ে যাবতীয় কিছু করেছে। জিজ্ঞাসাবাদ তো আছেই যখন হেফাজতে ছিল। তো এসব করার পরে কিন্তু ৩ মাসের মধ্যে দুজনের বিরুদ্ধে কিন্তু চার্জশিট দিতে না পারে দুজনেই ওই মামলা থেকে জামিন পেয়ে গেছে। সন্দীপ ঘোষ অন্য মামলাতে জেলে রয়েছে, কিন্তু অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে যান। কারণ সিবিআই আধিকারিকরা যেটা মনে করেছিলেন যে চার্জ তাদের বিরুদ্ধে আনা হবে সেটা হচ্ছে বেলেবেল সেকশন, সুতরাং চার্জশিট দিলেও হচ্ছে তারা এমনিতেই জামিন পেয়ে যাবে, চার্জশিট দিয়েও তাদেরকে আটকে রাখা যাবে না, তাই সেখানে চার্জশিট দেওয়া হয়নি, তারা এমনি বেল পেয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কান টানলে মাথা আসে না, অভিজিৎ মণ্ডল তো কান ছিল, তো অভিজিৎ মণ্ডলকে তো কান টেনে তো ৩ মাস তারা আটকে রাখলো, জেলে রাখলো, তার আগে ১৪ দিন সিবিআই কাস্টডিতে ছিল। তো তখন কান টেনে মাথাটা সিবিআই আনতে পারলো না কেন? তখনই তো এই অভিষেক গুপ্তা, ডিসি নর্থ, পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তাদেরকে তো সব এনগেজ করিয়ে দেওয়ার কথা। কারণ শুভেন্দু অধিকারী যখন শুক্রবার দিন এই সাসপেনশনের কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে এই বিভাগীয় তদন্ত হবে এবং বিভাগীয় তদন্তে এটাও দেখা হবে যে তাদের সঙ্গে কোনো ওই সময় মন্ত্রীদের যোগাযোগ হয়েছিল কিনা, বা মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছিল, কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তাদেরকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল কিনা, সেটাও হচ্ছে ওই তদন্তে খতিয়ে দেখা হবে, এটা তিনি বলেছেন। তো আমার প্রশ্ন যে অভিজিৎ মণ্ডল, কারণ হচ্ছে কোনো পুলিশ কর্তা তো লালবাজারে বসে বা স্পটে গেলেও হচ্ছে তিনি তো নিজে হাতে তো তদন্ত কাজগুলো করেন না। এরা হচ্ছে একটা সিদ্ধান্ত নিয়ে কাউকে জানান, ডিসিদের জানান, ডিসির আবার ওসিদের জানান, নিচে যারা অপারেশনে থাকেন, যারা হচ্ছে যে ওসিরা বা ইনভেস্টিগেটিং অফিসার, আইও যাদের আমরা বলি, বা ডিউটি অফিসার থানায় যিনি থাকেন, যখন ঘটনা ঘটে তিনি যান, পরবর্তীকালে কাউকে তো ইনভেস্টিগেটিং অফিসার হিসাবে ওসি চুজ করেন যে এই তদন্তকারী অফিসার হচ্ছে ইনি হবেন। তো তারা স্পটে কাজটা করে। তো কাম তো পেয়ে যাওয়া হয়েছিল, ওখানকার আইও যে ছিলেন বা ডিউটি অফিসার ছিলেন, প্রত্যেকেই তো সিবিআই সারা সমস্ত অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে। অভিজিৎ মণ্ডল কখন এসছেন, কখন গেছেন স্পটে, কখন থানায় ফিরেছেন, কখন এফআইআর হয়েছে, কখন পোস্টমর্টম হয়েছে, সমস্ত কিছু তারা খতিয়ে দেখেছে। তার সঙ্গে সন্দীপ ঘোষের কত ফোনাফোনি হয়েছে কিনা, অভিজিৎ মণ্ডলের ফোনে কার কার ফোন এসেছিল, কি কথা হয়েছে, সমস্ত কিছু মানে ছানবিল হয়ে গেছে ৩ মাসের মধ্যে। তারপরে হচ্ছে কিন্তু চার্জশিট তারা দিতে পারেনি। আজ ২০ মাস হয়ে গেল, আজকে ১৭ সেপ্টেম্বর ২০২৪ থেকে ১৬ মে হচ্ছে ২০২৬, ২০ মাস হয়ে গেছে, এখনো কিন্তু চার্জশিট দিতে পারেনি। যত ডেটগুলো পরে সিবিআই খালি আমরা এটা খতিয়ে দেখছি, ওটা খতিয়ে দেখছি, বৃহত্তর ষড়যন্ত্র, তারও অনেক সময় দিতে হবে, এই হলো ব্যাপার। তো এখন যাই হোক হচ্ছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলেছেন যে বিভাগীয় তদন্ত হবে, হোম সেক্রেটারি করবেন। সাধারণত বিভাগীয় তদন্তের কথা বলতে গেলে আমি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু স্মরণ করে দিতে চাই, তখন তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূলের যে সাংসদ ছিলেন, তৃণমূল ক্ষমতায় এসে গেছে ২০১১ সালে। নিশ্চিতভাবেই মনে আছে যে ২০০৭ সালে রিজানুর রহমান যখন খুন হয়েছিলেন, খুন হওয়ার পরে হচ্ছে প্রসূন মুখোপাধ্যায়, তৎকালীন পুলিশ কমিশনার, ডিসি হেডকোয়ার্টার জ্ঞানমোহন সিং এবং ডিসি ডিডি অজয় কুমার, তাদেরকে হচ্ছে এবং আরো ২ অফিসার ডিটেকটিভ ডিপার্টমেন্টে ২ অফিসার, তাদেরকে সমস্ত জায়গা থেকে বুদ্ধবাবু মানে বুদ্ধদেব ভট্টাচার্য বদলি করে দিয়েছিলেন। এবং যেহেতু জ্ঞানমোহন সিং বা অজয় কুমার এদের এগেনস্টে, জ্ঞানমোহন সিং এর এগেনস্টে যখন কোর্টে যখন মামলা চলছে, হাইকোর্টে এই মামলাটা চলছে, সিবিআই তদন্তভার নিয়ে নিয়েছে, তাই তাদের প্রমোশনগুলো আটকে ছিল, ডিপিসি ক্লিয়ার হচ্ছিল না। তো পরবর্তীকালে কোর্ট কিন্তু জ্ঞানমোহন সিং এর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার নির্দেশ দিয়েছিল। তো বিভাগীয় তদন্ত তার কোর্ট করবে না বিভাগই করবে। তৎকালীন যিনি এডিজি আইবি ছিলেন নপরাজ মুখার্জি, যিনি পরে ডিজি হয়েছিলেন, তৃণমূল আমলেও ডিজি ছিলেন, সেই নপরাজ মুখোপাধ্যায় হচ্ছে জ্ঞানমোহন সিং এর হচ্ছে বিভাগীয় তদন্ত করেছিলেন। প্রথমে বামফ্রন্টের আমলের ডিজি, তারপরে তৃণমূলের আমলের ডিজি। তা শুভেন্দু অধিকারী তখন ২০১১ সাল, তিনি এমপি, যে তিনি আমাকে যদি বলেন যে জ্ঞানমোহন সিং এর ওই বিভাগীয় তদন্তের রেজাল্ট কি হয়েছিল, তারপরে তৃণমূল আসার ৪ থেকে ৫ বছরের মাথায় জ্ঞানমোহন সিং আবার সমহিমায় চলে আসলেন। এসে তাকে প্রমোশন দেওয়া হলো, তিনি ডিআইজি মেদিনীপুর মুর্শিদাবাদ রেঞ্জ হিসাবে কাজ শুরু করলেন। এখন আবার যথারীতি তিনি সার্ভিসে চলে এসেছেন, তার পদ আস্তে আস্তে তিনি পেয়ে গেছেন। পদটা দীর্ঘদিন তিনি যে এসপি হিসাবে মানে এসএস আইবি যে ইবিতে তিনি ছিলেন, এনফোর্সমেন্ট বিভাগের এসএস করে সিপিএম সরকার তাকে পাঠিয়েছিল। দীর্ঘদিন ধরে তার প্রমোশন আটকে ছিল, বসেছিলেন, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়েছে। সেই বিভাগীয় তদন্তের ফলাফলটা শুভেন্দু অধিকারী যদি জানেন বা আমাদের যদি জানান, আমরা খুব বাধিত হব। তো এই হচ্ছে বিভাগীয় তদন্ত, কিছুই না। কিছু মানুষ হচ্ছে আইপিএসরা, আবার শুভেন্দু অধিকারী বলেছেন যে বা দফায় দফায় কি হবে সেটা যতটা আপনাদের জানাবো। তাছাড়া তাদের সার্ভিস অথরিটি যেটা সেন্ট্রালে
তাদেরকে যেটা জানানো হবে। তো আমি জানি না যে এই বিভাগীয় তদন্তে কি হবে, কারণ এইটা সিবিআই যখন তদন্তটা করে, সিবিআইয়ের 1 পয়েন্ট প্রোগ্রাম ছিল অভিজিৎ মণ্ডলদের গ্রেপ্তার করে উপরের তলায় কিছু আছে কিনা, কারণ নির্দেশে তারা প্রমাণ লোপাট করেছে কিনা, অমুক তমুক করেছে কিনা, বা যা কিছু এসব অভিযোগগুলো উঠেছিল এই খুনের ঘটনা বা এই ধর্ষণের ঘটনাতে, বা তাদের কোনো নেগলিজেন্স বা যাবতীয় কিছু, মানে এফআইআর কেন দেরিতে হয়েছে, পোস্টমর্টেম কেন দেরিতে হয়েছে, হ্যাঁ, ডেথ সার্টিফিকেট লিখতে কেন দেরি হচ্ছে, নানান বিষয় নিয়ে হচ্ছে অভিজিৎ মণ্ডলকে গ্রিল করেছিল। তো সেখানে দাঁড়িয়ে হচ্ছে করে টোরে কিন্তু তারা যদি উপরের কারোর যোগাযোগ পেত, তারা সঙ্গে সঙ্গে কিন্তু তাকে এসে ঘিরত। সিবিআই রেডি হয়েছিল, কিন্তু কান টেনে তো মাথা আসেনি। তাই এখন শুভেন্দু অধিকারী 3জন আইপিএস কে হচ্ছে সাসপেন্ড করলেন। হ্যাঁ, এদের ক্যারিয়ার ড্যামেজ হতে পারে, কারণ এদের আর প্রমোশন আটকে যাবে। বিনীত গোয়েল ডিজি হয়ে গেছেন, তার কয়েক বছর চাকরি রয়েছে, কিন্তু একজন ডিআইজি এবং একজন এসপি মর্যাদার অফিসার রয়েছে, এদের এখনো সার্ভিস লাইফ অনেকটা পড়ে আছে। আর তারা এখন পদে থাকতে পারবেন না, সাসপেন্ডেড হয়ে আছেন। কবে সাসপেনশন হবে কেউ যায় না। হোম সেক্রেটারি তদন্ত করবেন, তারপরে তাদের তদন্তের ফল কি হবে না হবে সেগুলো সুদূর প্রসারী ব্যাপার। তো হচ্ছে এইগুলো যে হওয়ার পরে আমি যেটা বলতে চাই যে এতে কি অভয়ার বিচার হয়ে যাবে? 3জন আইপিএস আধিকারিক হচ্ছে সাসপেন্ড করে দিলে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হলে অভয়ার ঘটনায় হচ্ছে সঞ্জয় রায় ছাড়া, যেটা প্রশ্ন মানুষের যে আর কেউ জড়িত আছে কিনা, তাদেরকে কি চিহ্নিত করে খুঁজে বার করে দেওয়া যাবে? আমি বলতে পারবো না, কারণ পুলিশের বিভাগীয় তদন্ত, আইপিএসদের বিভাগীয় তদন্ত কিভাবে হয় না হয় কলকাতাতে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, অনেকের থেকে আমি খুব ভালো জানি। এই তদন্তগুলো হয় মূলত, যেটা জানা যায় সেটা হচ্ছে যে আলমারিতে ফাইলটাকে রেখে দাও, যতদিন না মুখ্যমন্ত্রী বলবেন ততদিন সেই ফাইলের কোনো নড়চড় হবে না। একজন আসবে, সে চেয়ার থেকে চলে যাবে, রিটায়ার হয়ে যাবে, আরেকজন আসবে, দায়িত্ব পাবে, তিনি ওই ফাইলটা হচ্ছে আলমারিতে থাকে। তো এটা মোটামুটি ভবিতব্য এই, যতদিন তারা ধৈর্য ধরে থাকতে পারেন, যাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়, যতদিন তারা ধৈর্য ধরে থাকতে পারবেন, যে ততদিন হচ্ছে ব্যাপার। এছাড়া অনেকে আবার বিভিন্ন সময় দেখেছি আইপিএস অফিসারদের মধ্যে কেউ কেউ আবার একটা অ্যাডজাস্টমেন্ট করে নেন, যেটা আগে আমি দেখেছি দু একজনের ক্ষেত্রে, আমি নাম বলছি না, করে নিয়ে তারা আবার সময়ময় ফিরে আসেন। তো যাই হোক, এখন এই অভয়ের জন্যই বিনীত গোয়েল আর ইন্দিরা মুখোপাধ্যায়ের এই সাসপেনশন কিনা আমি জানি না, এই দিয়ে তদন্তের কিছু রেজাল্ট হবে কিনা আমি জানি না। তবে একটা জিনিস জানি, সিবি আনন্দ বোসের বিরুদ্ধে একজন রাজভবনের মহিলা কর্মী অভিযোগ দায়ের করেছিলেন, শ্লীলতাহানির অভিযোগ। সেই নিয়ে বিনীত গোয়েল এবং হচ্ছে এই ইন্দিরা মুখোপাধ্যায়, ডিসি সেন্ট্রাল তৎকালীন, তারা উদ্যোগ নিয়েছিলেন, অভিযোগকারিনীর হচ্ছে বক্তব্য শুনেছিলেন, অভিযোগ লিপিবদ্ধ করেছিলেন, কিন্তু যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করা যায় না, তাই তারা করতে পারেননি। সেই নিয়ে তখন হচ্ছে একটা শোরগোল হয়েছিল দেশ জুড়ে। জানি না তার পুরস্কার কিনা, বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায় সেই পুরস্কারই তারা পাচ্ছেন কিনা, সেগুলো ভবিষ্যৎ বলবে। আবার এই প্রশ্ন উঠেছে, যদি বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা যে তারা যদি সাসপেনশন হয়, তাহলে এই মামলাটার প্রথম 4 দিন যখন কলকাতা পুলিশের হাতে ছিল, তখন যেই তদন্তকারী দল তৈরি হয়েছিল সেই সিটের প্রধান, তৎকালীন কলকাতা পুলিশের যে গোয়েন্দা প্রধান যিনি ছিলেন, যে সিবি, যে মুরলীধর শর্মা, সেই মুরলীধর শর্মা কেন তাহলে সাসপেন্ড হলেন না, এই প্রশ্ন উঠেছে। জানি না, এখন সেগুলো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।